সবকিছু থেমে গেল। পদ্মজা কাঁচুমাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজে রেখেছে। দুহাত বুকের উপর। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই শরীরে ধরন যাইব না, জানেন থেইকা। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন। এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে ঘরে তুলে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2-3 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে। জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমক দেন, আহ থাম তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বললেন, আমরার বাড়িত গিয়া বইয়া রইছে মনে হয়, আও বাড়িত যাই। হেমলতা মিনমিনে গলায় বলেন, তাই হবে। দুজন হেঁটে বাড়ির রাস্তায় ওঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান। মহিলাটি অনেক দূর অব্দি চলে গিয়েছে। মহিলার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হলো। মনে মনে আওড়ান, বাসন্তী আইছে। পরপরেই নিজের মনকে বুঝলেন, না না, হ্যাঁ আইব কেমনে, আর আইলেও যাইব গা কেন। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দূর দূর করছে। ঠান্ডা বাতাস বইছে। তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতাব্বরকে। মাতাব্বরের সাথে আরো দুজন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন। পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোর্শেদ অবাক হন। প্রশ্ন করেন, তুমি দৌড়াইতাছো কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নিকাব বাতাসের দমকে উড়ে পড়ল দূরে। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন। কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙ্গুল তুলে বিড়বিড় করেন, মেয়েটাকে? হেমলতার প্রশ্ন কারো কান অব্দি গেল না। কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার উপর। সাথে সাথে হেমলতার চক্ষুদ্বয়ের সামনে পদ্মজার কাদা রক্ত মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আত্মচিৎকার দিয়ে বললেন, পদ্মজা রে। পদ্মজার বুক ধড়াস করে উঠল। অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে, তার পৃথিবী, তার শক্তি। পদ্মজা দুর্বল দুই হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করল। পারল না। ভাঙা গলায় জোর দিয়ে শুধু ডাকল, আম্মা, আম্মা। হেমলতার পৃথিবী থমকে গিয়েছে। বিধ্বস্ত পর্দাহীন কাদা রক্তমাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন। অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার। তার সোনার কন্যার এ কি রূপ, কে করলো? কাপা কণ্ঠে বললেন, পদ্ম, আমার পদ্ম। হেমলতার বুকে মাথা রেখে হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। বলল, আম্মা, আম্মা। হেমলতা পদ্মজাকে আরো জোরে চেপে ধরেন বুকের সাথে। দৃষ্টি অস্থির। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বলেন, এইখানে এত মানুষ কেন? মাতব্বর মিয়া, আপনি এই নে কেন, কি হইছে? প্রান্তপ্রেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল। দুজন ভয়ে কাঁদছে, কিন্তু কান্নার শব্দ হচ্ছে না। মোর্শেদ বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছেন। মিনমিনে গলায় বলেন, আমি ছেড়িডারে মারতে কই নাই। জলিল সঈদ আর মঞ্জুর স্যারায় নিজ ইচ্ছায় মারছে। আপনি আটকালেন না? আটকাইছি বললেই তো মাইয়ারা বাচ্চা আছে, আর এমন নটিদের বাঁচার অধিকার নাই। থামেন মিয়া, কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব, আপনার না। সৈয়দ জলিল আর মঞ্জুরের ছেলেকে তো দেখা যাচ্ছে না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ। গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন।
পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেশতা সমতুল্য ভাবে। 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। হেমলতা কিছুতেই হিসাব মিলাতে পারছেন না। অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একরকম কি করে হলো। তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করলেন। কামরুলের মুখ থেকে শোনা 3টে নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচন্ড ভাবে। সৈয়দ জলিল আর মঞ্জুর ছেলে। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন, মোর্শেদ মিয়া মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন। এই বাড়ি পাহারায় থাকবে মদন আর আলী। আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি। ঠিক সময়ে সেও উপস্থিত থাকবে। ভিড় কমতে কানে তালা লাগা প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোর্শেদ এগিয়ে আসে, 2 হাতে পাজা কোলা করে তুলে নেন পদ্মজাকে। বিজলি চমকালো। বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল। কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল, ঠিক সেরকম একটা অনুভূতি হয়। অনুভূতিটুকুর নাম বোধ হয় পিতৃত্ব। প্রচণ্ড জোরো বাতাস বইছে। তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল। তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়ল বাড়ির মানুষের মন। ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা। হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন, জামা কাপড় পাল্টে দিলেন। পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল। চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দুর্বলতার শূন্য সই সই। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন। পদ্মজার নাকে 1 ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো। আম্মা আসছে? আমার আম্মা কই? আম্মা আসে নাই? পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসলো। সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো। হেমলতাকে দেখে ঝাঁপিয়ে পড়ল হেমলতার বুকে। হাউমাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীর আগ্নেয়গিরির মতো মনে হচ্ছে, এত গরম। জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজাও ডুকরে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে 2 মেয়ের কান্না শুনলেন। সামলানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। টিনের চালে ভারী বর্ষণের শব্দ। জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে। মাঝরাত, বাতাসের বেগ প্রচণ্ড। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন, রামদা ব্যাগে কেন ঢুকাইছস? আর কোনো কেলেঙ্কারি বাকি? হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে তাকালেন। পলকমাত্র মঞ্জুরার মুখে প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মজার ঘরে গেলেন। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফোঁপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমাচ্ছে। তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দায় ঘরে আসলেন। বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। ফজরের আজান শোনা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে। সবকিছু শান্ত। পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো। গেইটের শব্দ পেয়ে চমকে তাকালো। উৎসুক হয়ে তাকিয়ে রইল। হেমলতা ঢুকেন। বিধ্বস্ত অবস্থা। মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে। পদ্মজা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপির সামনে ছুঁড়ে ফেলেন। অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পেছনের দিকে চলে গেলেন। পদ্মজার বুক দুরু দুরু করছে। সে ধীর পায়ে উঠোনে এসে দাঁড়ালো। পেছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা। দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিসিয়ে বলল, নানু, আম্মা কোথায় গিয়েছিল? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন, জানি না। মঞ্জুরার কণ্ঠে ভয়। পদ্মজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পেছন। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছে। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো। ক্ষীণ স্বরে ডাকলো, আম্মা। হেমলতা ঘুরে তাকালেন। ঝড় শেষে আকাশ ধপধপে সাদা, অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে।